আমরা নিউক্লিওটাইডের গঠন সম্পর্কে স্টাডি করব। নিউক্লিওটাইড বলতে আমরা বুঝি নিউক্লিওসাইডের সাথে ফসফরিক অ্যাসিড সংযুক্ত হবে। নিউক্লিওসাইড এর সাথে ফসফরিক অ্যাসিড কানেক্টেড হবে। তো প্রথমে আমাদেরকে একটা নিউক্লিওসাইডের গঠন এখানে অঙ্কন করতে হবে, তারপর আমরা ফসফরিক অ্যাসিডকে যুক্ত করে দেখব। আমরা যদি একটা নিউক্লিওসাইডের গঠন অঙ্কন করি, প্রথমে আমরা পেন্টোজ সুগারটা অঙ্কন করছি, দ্বিতীয় নম্বর কার্বনে হাইড্রক্সি মূলক নিয়েছি, অর্থাৎ এটা আসলে রাইবোজের অঙ্কন চলছে। CH2OH, এটা 5 নম্বর কার্বন। আমরা 1 নম্বর কার্বনটাতে, যেহেতু আমরা নিউক্লিওসাইড তৈরি করতে চাইছি, 1 নম্বর কার্বন আমরা নাইট্রোজেন বেজ নেব। সাপোজ আমরা নাইট্রোজেন বেজ হিসাবে সাইটোসিনকে নিয়েছি। তাহলে এখন যেহেতু এখানে পেন্টোজ সুগার রাইবোজ এবং এর সাথে আমরা নাইট্রোজেন বেজ যুক্ত করেছি সাইটোসিন, তাহলে এই নিউক্লিওসাইডটার নাম হচ্ছে সাইটিডিন। এই নিউক্লিওসাইডের নাম হচ্ছে সাইটিডিন। এখন এই ধরনের একটা নিউক্লিওসাইডের সাথে আমরা ফসফরিক অ্যাসিডকে যদি যুক্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা নিউক্লিওটাইডের স্ট্রাকচার পেয়ে যাব। কিন্তু বিষয় হলো ফসফরিক অ্যাসিডকে আমরা এই যে নিউক্লিওসাইড এর কোন প্রান্তে বা কোন পয়েন্টে সংযুক্ত করব, এটা আগে আমাদেরকে জানতে হবে। বইয়ে লেখা আছে একটা নিউক্লিওটাইড তৈরির সময় নিউক্লিওসাইডের 3 প্রাইম আর 5 প্রাইম প্রান্তে ফসফরিক অ্যাসিডকে যুক্ত করতে হয়। তো আমাদের প্রাইম সম্পর্কে ধারণা নিলে আগে আমাদেরকে মার্কিং করা শিখতে হবে, নাম্বারিং করা শিখতে হবে। যেমন যখন একটা নিউক্লিওসাইডের নাইট্রোজেন বেজকে মার্কিং করা হয়, তখন নর্মালি মার্কিং করা হয়। এটাকে যদি আমরা মার্কিং করি, তো এই জায়গাটাকে বলা হয় 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2 নাম্বার পজিশন, এটা 3 নাম্বার পজিশন, এটা 4, এটা 5, এটা 6 নাম্বার পজিশন। তাহলে যখন আমরা একটা নিউক্লিওসাইডের নাইট্রোজেন বেজকে মার্কিং করব, তো নর্মালি আমরা 1 2 3 4 5 6 করে মার্কিং করি। বাট যখন আমরা একটা নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারকে মার্কিং করি, যখন আমরা মার্কিং করি, তখন মার্কিং করা হয় 1 নাম্বার কার্বনকে শুধু 1 না বলে বলা হয় প্রাইম 1, দ্বিতীয় নাম্বার কার্বনকে শুধু 2 নাম্বার কার্বন না বলে বলা হয় প্রাইম 2, এভাবে প্রাইম 3, প্রাইম 4, প্রাইম 5 বলে এই পেন্টোজ সুগারের কার্বনগুলোকে মার্কিং করা হয়। তাহলে কিন্তু আমরা বলছিলাম আমরা নিউক্লিওটাইড তৈরির সময় ফসফরিক অ্যাসিডকে নিউক্লিওসাইডে যুক্ত করব, কিন্তু কোথায় যুক্ত করব? 5 প্রাইম প্রান্তে যুক্ত করতে পারি, অথবা আমরা যুক্ত করতে পারি 3 প্রাইম প্রান্তে। তবে তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, একটা ফসফরিক অ্যাসিড এই নিউক্লিওসাইডে যুক্ত হয় 5 প্রাইমে সরাসরি বিক্রিয়া করে। একটা বিক্রিয়া আমি তোমাদেরকে করে দেখাই। এটা 5 প্রাইম প্রান্ত, এখানে আমি একটা ফসফরিক অ্যাসিডকে নিচ্ছি, এটা হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড। এই স্থানে সরাসরি বিক্রিয়া সংঘটিত হবে, মানে 5 প্রাইম প্রান্তে ফসফরিক অ্যাসিড সরাসরি কানেক্টেড হয়। তো এই যে আমরা ফসফরিক অ্যাসিডে একটা হাইড্রক্সি মূলক দেখতে পাচ্ছি, এবং এই নিউক্লিওসাইডের 5 প্রাইম প্রান্তে কার্বন একটা হাইড্রক্সি মূলক দেখতে পাচ্ছি, এরা আসলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়ায় অংশগ্রহণ করলে এখানে পানি উৎপাদিত হয়, অর্থাৎ এই যে H and H, তাহলে আমরা বলতে পারি H2 এবং একটা অক্সিজেন অর্থাৎ H2O, তাহলে এখানে পানি নির্গত হবে। তাহলে এখানে যেহেতু পানি নির্গত হয়েছে, তাই আমরা এই হাইড্রোজেন, অক্সিজেন এবং এই হাইড্রোজেনটা অ্যাবসেন্ট পাবো, এই জায়গাটা আমরা এখন ফাঁকা পাবো। আমরা কিন্তু জানি একটা কার্বনের 4টা হাত, দেখো 3টে হাত ব্লক, একটা ফাঁকা আছে। সেম অ্যাজ আমরা জানি অক্সিজেনের কিন্তু 2টা হ্যান্ড, একটা হ্যান্ড ফসফরাসে কানেক্টেড, আর একটা এখন ফাঁকা আছে, বিক্রিয়া করে পানি সৃষ্টি হওয়ার জন্য একটা হাত ফাঁকা আছে।
তাহলে এই বন্ডিংটা যেটা ফাঁকা আছে এটা কিন্তু কার্বনের ফাঁকা হ্যান্ডের সাথে কানেক্টেড হবে। এই যে বন্ধনী তৈরি হলো এই বন্ধনীর নাম হচ্ছে অ্যাস্টার বন্ধনী, অ্যাস্টার বন্ড বলে একে আমরা আখ্যায়িত করি। তাহলে এখন যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এইটুকু অংশের নাম কিন্তু নিউক্লিওসাইড, বাট এর সাথে আমি এখন ফসফরিক অ্যাসিডকে যুক্ত করেছি 5 প্রাইম প্রান্তে, তখন এই পুরো যৌগটার নাম হয়ে গেছে এখন নিউক্লিওটাইড। তো আশা করি তোমরা এই কিভাবে একটা নিউক্লিওটাইডকে বিল্ড আপ করতে হয়, কিভাবে একটা নিউক্লিওটাইডের গঠন সৃষ্টি হয়, তোমরা এই কনসেপ্টটা ধরতে পেরেছো। আরেকটা কথা একটু তোমাদেরকে বলি, যখন আমরা এই অংশটার নামকরণ করছিলাম, যে অংশটা এটা তো একটা নিউক্লিওসাইড, এই অংশটা কিন্তু একটা নিউক্লিওসাইড, তখন কিন্তু এই নিউক্লিওসাইডের নাম ছিল সাইটিডিন। বাট আমি এখন একটা ফসফেট যুক্ত করেছি, একটাই ফসফেট যুক্ত করেছি, এখন ওভারঅল একটা গঠন বানিয়েছি, এটা কিন্তু একটা নিউক্লিওসাইড না, এটা একটা নিউক্লিওটাইড। তাহলে এই নিউক্লিওটাইডের নাম কি একটু খেয়াল করো, নিউক্লিওসাইডের নাম সাইটিডিন, বাট এর সাথে আমি একটা ফসফেট যুক্ত করেছি। আমি ফসফেট যুক্ত করেছি কয়টা? একটা। তাহলে বায়োলজিতে মোনো মানে এক, তাহলে আমরা বলতে পারি এই পুরো যৌগটার নাম হচ্ছে সাইটিডিন মোনো ফসফেট। তাহলে এই যৌগের নাম কি? সম্পূর্ণ যৌগটার নাম হচ্ছে সাইটিডিন মোনোফসফেট। আশা করি তোমরা নিউক্লিওটাইডের নামটা বুঝতে পেরেছো। এখন যদি আমরা একটা কাজ করি, আমরা নাইট্রোজেন বেসটাকে এখন চেঞ্জ করব। এখানে আমরা সাইটোসিন রাখছি না, এখানে আমরা এখন নাইট্রোজেন বেস হিসেবে ধরো আমরা অ্যাডেনিনকে সংযুক্ত করলাম, তাহলে এখন এটা তো একটা নিউক্লিওটাইড, কিন্তু নাইট্রোজেন বেসটা চেঞ্জ হয়েছে, নাম হচ্ছে অ্যাডেনিনকে আমরা যুক্ত করেছি। তাহলে কি নাম হবে এই নিউক্লিওটাইডের? দেখো এইটুকু একটা নিউক্লিওসাইড, এখানে সুগার আছে রাইবোজ, আর এর সাথে আমি যুক্ত করেছি অ্যাডেনিন নাইট্রোজেন বেস। তাহলে এই নিউক্লিওসাইডের নাম হচ্ছে অ্যাডিনোসিন, এর নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এখন এখানে একটাই ফসফেট যুক্ত আছে, যে একটা নিউক্লিওটাইড তৈরি করেছে, তাহলে এই যৌগটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। একটাই যেহেতু ফসফেট আছে এর নাম হবে মোনোফসফেট। আশা করি তোমরা এই নিউক্লিওটাইডেরও নাম বুঝতে পেরেছো। সেম অ্যাজ আমি যদি এখানে আমি গুয়ানিন দিতাম, তাহলে এইটার এই স্ট্রাকচারের নাম হতো গুয়ানোসিন মোনোফসফেট। যেহেতু আমরা পড়ছি রাইবোজ এখানে রেখেছি, তাহলে এখানে আমরা ইউরাসিল যুক্ত করতে পারি, তাহলে এখানে যদি আমরা একটা ইউরাসিল দিতাম, তাহলে এই সম্পূর্ণ যৌগের নাম হতো ইউরিডিন মোনোফসফেট। এভাবে আমরা প্রত্যেকটা নিউক্লিওটাইডের নামকরণ করতে পারি। তোমাদেরকে আমি আরো কিছু এক্সাম্পল দেখাই, এই জায়গাটা যত বেশি চর্চা করবে তত বেশি তুমি ভালো করতে পারবা। সাপোজ আমি এখানে পুনরায় অ্যাডেনিন নিলাম, এখানে আমি অ্যাডেনিন নিয়েছি, তাহলে এই যৌগটার নাম, এইটুকুটা যতটুকুটা মার্ক করলাম, এইটুকুটার নাম হচ্ছে অ্যাডিনোসিন, বাট এই সম্পূর্ণ যৌগের নাম হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট। আমি একটু লিখে রাখি আবার, অ্যাডিনোসিন মোনোফসফেট। বাট আমি যদি এখানে আরো কিছু ফসফেট অ্যাড করি, যেমন আমি এই পয়েন্টে আরেকটা ফসফেটকে অ্যাড করছি, এই পয়েন্টে আমি আরেকটা ফসফরিক অ্যাসিডকে সংযুক্ত করছি। তাহলে সেম অ্যাজ এখানে যখন বিক্রিয়া সংঘটিত হবে, এই স্থান থেকেও কিন্তু পানি নির্গত হবে, আর পানি নির্গত হলে এখানে একটা অক্সিজেন অবশিষ্ট থাকবে, আর অক্সিজেন অবশিষ্ট থাকলে এটা সংযুক্ত হবে। তাহলে এখন এই নিউক্লিওটাইডে কিন্তু দুইটা ফসফেট আছে। তাহলে দেখো এইটুকু যৌগ একটা নিউক্লিওসাইড, এটার নাম অ্যাডিনোসিন, কিন্তু এখন দুইটা ফসফেট যুক্ত আছে, মানে আমি একটা ফসফেট বৃদ্ধি করেছি, তাহলে এখন দুইটা ফসফেট যুক্ত আছে, তাহলে এই সম্পূর্ণ নিউক্লিওটাইডের নাম হবে অ্যাডিনোসিন ডাইফসফেট। সেম অ্যাজ আমি যদি এক কাজ করি, এখন এই পয়েন্টে আরেকটা ফসফরিক অ্যাসিডকে নিয়ে এসে যুক্ত করছি, আরেকটা ফসফরিক অ্যাসিডকে আমরা নিয়ে এসে যুক্ত করছি,
এই স্থানে যদি বিক্রিয়া হয় তাহলে এখানেও সেম পানি নির্গত হবে, এই স্থান থেকে পানি নির্গত হবে, অক্সিজেনের হ্যান্ড ফাঁকা থাকবে এবং এরা পরস্পর যুক্ত হবে। তাহলে এখন কিন্তু 3টা ফসফেট যুক্ত আছে, মানে এডিপি ছিল, এর সাথে এখন আমি আরেকটা ফসফেটকে যুক্ত করেছি, তাহলে তৈরি হলো কিন্তু এটিপি। এই যে এতদিন আমরা এসএসসিতে বা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি যে এটিপি একটা শক্তি, হ্যাঁ এটিপি একটা শক্তি, কিন্তু এই শক্তি কিন্তু এক ধরনের নিউক্লিওটাইড, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত যে নিউক্লিওটাইডগুলো আলোচনা করছিলাম এগুলো কিন্তু সবগুলোতে কিন্তু আমি সুগার ব্যবহার করেছি কিন্তু রাইবোজ, বাট আমি যদি এখানে সুগার হিসাবে ডিঅক্সি রাইবোজ ব্যবহার করতাম তাহলে কি হতো দেখো। তাহলে আমি যদি এখান থেকে অক্সিজেন সরিয়ে দিই তাহলে এখন এই যৌগটা, পুরো যৌগ না মানে এই সুগার টুকুটা কিন্তু এখন আর রাইবোজ নাই, যেহেতু 2 নাম্বার কার্বন আমি অক্সিজেনকে অ্যাবসেন্ট করেছি তাহলে এইটুকু সুগার হয়ে গেছে এখন ডিঅক্সি রাইবোজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এইটুকু সুগার হয়ে গেছে এখন ডিঅক্সি রাইবোজ। তাহলে এই ডিঅক্সি রাইবোজের সাথে আমি যদি অ্যাডিনিন যুক্ত করি তাহলে এই নিউক্লিওসাইডের নাম এখন হবে, এই নিউক্লিওসাইড টুকুটার নাম হবে এখন এই নিউক্লিওসাইডের নাম হবে ডিঅক্সি অ্যাডিনোসিন। তাহলে আমি যদি পেন্টোজ সুগার হিসেবে ডিঅক্সি রাইবোজ নিই এবং এর সাথে যদি আমি অ্যাডিনিন যুক্ত করি তাহলে এই নিউক্লিওসাইডের নাম হয় ডিঅক্সি অ্যাডিনোসিন। বাট এই ডিঅক্সি অ্যাডিনোসিনের সাথে যেহেতু আমি 3টা ফসফেট যুক্ত করে রেখেছি তাহলে পূর্ণাঙ্গ নিউক্লিওটাইডের নাম হবে ডিঅক্সি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এভাবে করে জাস্ট দেখো আমরা আগে যেগুলো শিখেছি ওটাই অ্যাপ্লাই করছি, জাস্ট এখানে অক্সিজেন নাই তাই নামের শুরুতে আমরা ডি দিচ্ছি, মানে ডিঅক্সি দিচ্ছি, আর বাকি নামগুলো দেখো সেম আছে ডিএটিপি। এখন যদি আমরা কাজ করি, আমরা যদি এখানে গুয়ানোসিন নিই তাহলে এইটুকু যৌগের নাম হবে ডিঅক্সি গুয়ানোসিন, 3টা ফসফেট আছে, নাম হবে ডিজিটিপি। এইভাবে করে আমরা ডিঅক্সি রাইবোজ দিয়েও নিউক্লিওটাইডের নামগুলো প্র্যাকটিস করতে পারি। আশা করি তোমরা নিউক্লিওটাইডের গঠন সম্পর্কে 100% ক্লিয়ার হয়েছো। এখন আমরা সরাসরি ইন্টারভাল করব ডিএনএ স্ট্রাকচার। তো একটু দেখা যাক ডিএনএ স্ট্রাকচার। এখন আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ। ডিএনএ স্ট্রাকচার বললে ভুল হবে, এটা আসলে আলট্রা স্ট্রাকচার অফ ডিএনএ, মানে ডিএনএ একেবারে সূক্ষ্ম গঠন। তাহলে এখন আমাদের টপিক হচ্ছে আলট্রা স্ট্রাকচার অফ ডিএনএ। তো গঠনটা একটু কেমন হবে দেখো। তোমরা যদি এর পূর্বে ক্লাস করে থাকো তো তোমাদেরকে আমি এটা শিখিয়েছিলাম বা বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিড এটা হতে পারে ডিএনএ বা আরএনএ, এগুলোর মানে কিন্তু মিন করছে পলিনিউক্লিওটাইড। যেরকম একটু আগে আমরা নিউক্লিওটাইডের গঠন শিখছিলাম। এখন এইভাবে যদি আমি একাধিক নিউক্লিওটাইডকে সংযুক্ত করতে পারি, একটার সাথে আরেকটাকে যদি যুক্ত করতে পারি তখন কিন্তু পলিনিউক্লিওটাইড হয়। এই পলিনিউক্লিওটাইডটাই আর উপাদান অনুসারে হয় ডিএনএ হবে না তো আরএনএ হবে। তাহলে এখন আমি যেটা বলতে চাইছি তোমাদেরকে সহজভাবে, যে আমরা একটা না একাধিক নিউক্লিওটাইডকে একে অপরের সাথে সংযুক্ত করব, দিয়ে ডিএনএ তৈরি করব বা পলিনিউক্লিওটাইড তৈরি করব। দেখা যাক, তোমরা দেখলে আরো বেশি স্পষ্ট বুঝতে পারবা। তো প্রথমে আমি একটা সুগার নিচ্ছি, যেহেতু আমার উদ্দেশ্য ডিএনএ তৈরি করা, তাই আমাকে সুগার নিতে হবে ডিঅক্সি রাইবোজ, মানে দ্বিতীয় নাম্বার কার্বনে, দ্বিতীয় নাম্বার কার্বন তো না, মানে দ্বিতীয় নাম্বার যেটা প্রাইম, এই প্রাইমে আমাকে হাইড্রোজেন নিতে হবে। ভুলেও কিন্তু হাইড্রোক্সি নেওয়া যাবে না। তো এখানে যদি আমরা হাইড্রোজেন নিই এবং বাকি হাতগুলো যদি ফিল আপ করি, এই যে আমরা সুগারটা নিয়েছি, এই সুগারটা কিন্তু একটা ডিঅক্সি রাইবোজ এবং এর এক নাম্বার কার্বন আমরা নাইট্রোজেন বেজ হিসেবে অ্যাডিনিনকে নিয়েছি।
এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড, নাম ডিঅক্সি অ্যাডিনোসিন। তাহলে এই নিউক্লিওসাইডের নাম ডিঅক্সি অ্যাডিনোসিন। এখন আমরা জানি যে 5 প্রাইম যে প্রান্তটা আছে, 5 প্রাইম যে প্রান্তটা আছে এখানে কিন্তু সরাসরি ফসফরিক অ্যাসিড যুক্ত হতে পারে। তাহলে আমরা একটা ফসফরিক অ্যাসিডও নিচ্ছি। একটু আগে এটা আমরা প্র্যাকটিস করলাম, কিন্তু এখন আমরা আরো বিশদভাবে প্র্যাকটিস করব। একটা ফসফরিক অ্যাসিড নিলাম, এখানে বিক্রিয়া হবে, পানি সৃষ্টি হবে এবং এখানে কিন্তু একটা অ্যাস্টার বন্ধনীয় তৈরি হবে। এখন যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডের সাথে আমাকে একাধিক নিউক্লিওটাইডকে যুক্ত করতে হবে। কেমন একটু দেখাই তোমাদেরকে। একটু আগে কিন্তু একটা জিনিস বলেছিলাম যে ফসফরিক অ্যাসিড 5 প্রাইম প্রান্তে যুক্ত হয় এবং 3 প্রাইম প্রান্তেও যুক্ত হয়। তো এখন আমরা, এটা তো 3 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত, এখানে একটা ফসফরিক অ্যাসিডকে রাখবো। এই যে এটা একটা ফসফরিক অ্যাসিড। কিন্তু মনে রেখো ফসফরিক অ্যাসিড যেরকম 5 প্রাইম প্রান্তে যুক্ত হয়ে যায় এরকম কিন্তু 3 প্রাইম প্রান্তে সরাসরি যুক্ত হয় না। এই ফসফরিক অ্যাসিডটা আগে 5 প্রাইম প্রান্তে যুক্ত হবে। আই মিন আমাকে এখানে আগে আবার একটা সুগার নিতে হবে। আমি এগেন একটা সুগার নিয়েছি, সুগার তো না, এটাকে আমাকে বলা উচিত আমি আর একটা নিউক্লিওসাইড নিচ্ছি। এখানে আমি অ্যাডিনিন নিয়েছি, তো এখানে আমি আবার ধরো যে গুয়ানিন নিচ্ছি। তো আমরা জানি যে 5 প্রাইম যেটা প্রান্ত আছে, এটা 5 প্রাইম প্রান্ত, এখানে কিন্তু ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করবে এবং পানি সৃষ্টি করবে। তাহলে বিষয়টা যেরকম হবে, এখানে পানি উৎপাদিত হয়ে বের হয়ে যাবে এবং এখানে কিন্তু একটা অ্যাস্টার বন্ড তৈরি হলো। অর্থাৎ এই গঠনটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই গঠনটা একটা নিউক্লিওটাইড। এবং এর উপরে দেখো এই গঠনটা কিন্তু আরেকটা নিউক্লিওটাইড, এদেরকে এখন আমরা যুক্ত করি। তো এই যে 3 প্রাইম প্রান্তে ফসফরিক অ্যাসিড সরাসরি যুক্ত হয় না, এর আগে একটা নিউক্লিওটাইডে কনভার্ট হয়, দেন বিক্রিয়া করে। আশা করি তোমরা এই বিষয়টা ধরতে পেরেছো। তাহলে যেহেতু ফসফরিক অ্যাসিডটা এখন নিউক্লিওটাইডের আন্ডারে আসছে, তাই এখন বিক্রিয়া করতে পারে। আর বিক্রিয়া করলে এখানে কিন্তু পানি তৈরি হবে, পানি নির্গত হবে এবং এখানে একটা অক্সিজেন থাকবে, মানে H2O নির্গত হবে, অক্সিজেন থাকবে, যেটা দ্বারা এখানে কানেক্টেড হবে। মানে বিষয়টা দাঁড়াবে যে এরকম। এই অক্সিজেনটা এই ফসফরাসের সাথে, মানে ফসফেটের সাথে কানেক্টেড হবে। একটা মজার জিনিস লক্ষ্য করো, এই যে আমরা একটা নিউক্লিওটাইডের সাথে আর একটা নিউক্লিওটাইডকে সংযুক্ত করলাম, এখানে কিন্তু একটা বিশাল বড় একটা বন্ধনী তৈরি হয়েছে। এই বন্ধনীটার নাম কি দেখো, এইটুকু হচ্ছে একটা অ্যাস্টার বন্ড, এইটুকু হচ্ছে একটা অ্যাস্টার বন্ড, আর মাঝখানে আছে ফসফেট। তাহলে এই সম্পূর্ণ বন্ধনের নাম হচ্ছে ফসফোডায়াস্টার। ফসফোডায়াস্টার। তোমাকে যদি পরীক্ষা জিজ্ঞাসা করে যে একটা নিউক্লিওটাইড আর একটা নিউক্লিওটাইডের সাথে যখন সংযুক্ত হয় তখন মধ্যবর্তীতে কোন বন্ধনী তৈরি হয়, মনে রাখতে হবে ফসফোডায়াস্টার। আশা করি তোমরা এই কনসেপ্টটাও ক্লিয়ার। তো এই যে দেখো আমরা একটা নিউক্লিওটাইডের সাথে আরেকটা নিউক্লিওটাইডকে যুক্ত করেছি। পরীক্ষার হলে দুইটা নিউক্লিওটাইড যুক্ত করে দেখালেই চলে। তো তোমাদেরকে আরেকটু বিস্তারিত বোঝানোর জন্য আমি আরেকটা নিউক্লিওটাইডকে এখানে তৈরি করতে চাইছি। যেমন এটা তো 3 প্রাইম প্রান্ত, এটা 3 প্রাইম প্রান্ত, এখানে কিন্তু আমি আরেকটা ফসফরিক অ্যাসিডকে যুক্ত করব। যদি এত বিস্তারিত দেখানোর প্রয়োজন নাই, এই 2 স্টেপ দেখালে এনাফ, বাট আমি বোঝানোর সুবিধার্থে তোমরা যেন 100% ক্লিয়ার হতে পারো, তাই এখানে আমি আরেকটা ফসফরিক অ্যাসিডকে যুক্ত করতে চাইছি। বাট আমি তোমাদেরকে পূর্বেই বলেছি এটা ফসফরিক অ্যাসিড তখনই যুক্ত হতে পারবে যখন এই ফসফরিক অ্যাসিড একটা নিউক্লিওটাইডের অংশ হবে। অর্থাৎ আমাকে এখানে
এগেইন একটা পেন্টোজ সুগার একটা নিউক্লিওসাইডকে আনতে হবে। সাপোজ আমি আরেকটা নিউক্লিওসাইডকে এখানে উপস্থাপন করছি। এখানে আমি গুয়ানিন নিলাম। এগেইন একবার তো গুয়ানিন নিয়েছি, সাপোজ আমি এখানে ধরো যে আমরা থাইমিন নিলাম, নিতে পারি আমরা থাইমিন, সমস্যা নাই। তো এখন এই ফসফরিক অ্যাসিড কিন্তু এইটা তো 5 প্রাইমে সরাসরি বিক্রিয়া করবে। সরাসরি বিক্রিয়া করলে এখানে একটা অ্যাস্টার বন্ড তৈরি হয়েছে। এখন এইটা কিন্তু একটা নিউক্লিওটাইড, তাহলে উপরে আমি দুইটা নিউক্লিওটাইডকে সংযুক্ত করেছি, এখন এটা সংযুক্ত মানে আরেকটা নিউক্লিওটাইডকে সংযুক্ত করতে চাইছি। তাহলে এখন কিন্তু যেহেতু ফসফরিক অ্যাসিড একটা নিউক্লিওটাইডের আন্ডারে আছে, তাহলে এই কিন্তু এখন বিক্রিয়া করবে। তাহলে এই স্থানে কিন্তু পানি উৎপাদিত হবে। পানি উৎপাদিত হলে আমরা জানি যে এখানে একটা অ্যাস্টার বন্ড, এখানে একটা অ্যাস্টার বন্ডের সৃষ্টি হচ্ছে। তো সেম দেখো উপরে দুইটা নিউক্লিওটাইড ছিল, আমি আরেকটা নিউক্লিওটাইড অ্যাড করতে গেছি, তখন এগেইন দেখো যে দুইটা অ্যাস্টার বন্ড একটা ফসফেট, মানে এগেইন ফসফোডাইএস্টার বন্ধনে তৈরি হচ্ছে। এভাবে তুমি যতবার নিউক্লিওটাইডের সাথে নিউক্লিওটাইডকে কানেক্ট করতে যাবা, ততবারই কিন্তু দেখা যাবে যে ফসফোডাইএস্টার বন্ধনের সৃষ্টি হবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি এই চিত্রটার দিকে আরেকটা জিনিস লক্ষ্য করো। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার ব্যাপক কৌতূহল ছিল যে ডিএনএটা এরকম সোজা, ডিএনএ এরকম সোজা হয় না কেন? ডিএনএটা কেন সবসময় এরকম পেঁচানো হয়? কেন এরকম পেঁচানো হয়, সোজা হয় না কেন? এটা আমার একটা কৌতূহল ছিল। সেম তোমাদেরও অনেক ছাত্রের মধ্যে এই কৌতূহলটা থাকতে পারে, ডিএনএটা কেন সোজা স্ট্রাকচার না, কেন এভাবে বেঁকিয়ে যায় ডিএনএর গঠনটা? দেখো তো, আমরা যদি এই গঠনের দিকে খেয়াল করি, 1 মিনিট, আমরা যদি এই গঠনের দিকে খেয়াল করি, তা আমি যদি উপরে আর কিছু অঙ্কন করতে চাই বা আর কিছু তৈরি করতে চাই, তাহলে উপরের দিকটা কিন্তু ভালো করে লক্ষ্য করো, উপরের দিকটা কিন্তু 5 প্রাইম। তাহলে 5 প্রাইমের মাধ্যমে আমাকে উপরে কিছু যুক্ত করতে হবে। তাহলে উপরের দিকটা হচ্ছে 5 প্রাইম। বাট আমি যদি এটা ধরে ধরে নিচের দিকে আসি, দেন আমি যদি নিচে কিছু যুক্ত করতে চাই, মানে আমি এইটার পর আবার কিছু বানাতে চাইছি, মানে আমি এখানে আবার একটা ফসফরিক অ্যাসিডকে বসাতে চাইছি, তাহলে আমাকে অবশ্যই সেটা কিন্তু 3 প্রাইমে যুক্ত করতে হবে। তাহলে আমি নিচের দিকটা আমি সবসময় 3 প্রাইমই পাবো। উপরের দিকটা আমি সবসময় এই সুতার ক্ষেত্রে দেখতে পাচ্ছি 5 প্রাইম, আর নিচের দিকটা দেখতে পাচ্ছি সবসময় 3 প্রাইম। এই জন্য এই সুতাটার নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রক। তাহলে এই হেলিক্সটার নাম হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম হেলিক্স, বা বাংলায় বলে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্রক। একটা জিনিস লক্ষ্য করো এই চিত্রে, যে দেখো এটা 5 প্রাইম, 5 প্রাইমটা যদি আমি এভাবে অঙ্কন করি, এভাবে সোজা দাগ দিলাম 5 প্রাইম। এরপরে এই পাশে হচ্ছে 3 প্রাইম, এই 3 প্রাইমটা যুক্ত হচ্ছে কিন্তু 5 প্রাইমে। তাহলে এই 3 প্রাইমটা যুক্ত হচ্ছে দেখো 5 প্রাইম। আবার 5 এর পর আমরা পাবো 3 প্রাইম, এরপর আমি পাবো আবার 5 প্রাইম, তাহলে 3 যুক্ত হচ্ছে 5 এর সাথে। আবার দেখো এটা 3 প্রাইম, তাহলে এটা আবার যুক্ত হবে 5 এর সাথে। তাহলে বিষয়টা আমরা যদি একটু লক্ষ্য করি, বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম, যখনই আমি 5 টু 3 এর দিকে যাব, তখন স্ট্রাকচার দেখো একবার একটু সরেছে, আবার একটু সরেছে, আবার সরবে, এরপরে ধাপ আকারে আবার সরবে। অর্থাৎ স্ট্রাকচারটা সোজা নামার কোনো সুযোগই নাই, কারণ এটা বিক্রিয়া হচ্ছে 5 টু 3 এর দিকে। এই জন্য সবসময় এটা হেলিক্সটা এই পাশের দিকে ঘুরতেই আছে। আশা করি তোমরা এই বিষয়টা 100% ক্লিয়ার। তাহলে তুমি যদি 5 প্রাইম টু 3 প্রাইম কখনো অঙ্কন করো, তাহলে ওই হেলিক্স অটোমেটিক বেঁকাতে লাগবে। এবং আমরা কি জানি, ডিএনএ তে কি একটা সুতা আছে না দুইটা সুতা আছে? অবশ্যই ডিএনএ দ্বিসূত্রক। তাহলে আমরা বলতে পারি
এক পাশে যদি আমি 5 প্রাইম টু 3 প্রাইম পাই, প্রকৃতির নিয়ম হচ্ছে বিপরীত জিনিসকে আকর্ষণ করা। তাহলে অপোজিট দিকে যে সুতাটা আমি পাবো, সেটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম, এবং 5 টু 3 যদি এই পাশে রোটেট করে, তাহলে 3 প্রাইম টু 5 প্রাইম এই পাশে রোটেট করবে। এই জন্য আমরা ডিএনএ গঠন কখনো সোজা পাই না, এরকম ব্যাকরণ অবস্থায় পাই। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পেরেছো। আমরা ওই পাশে সুতাটা আঁকিয়ে দেখবো, আমরা অনেক ডিটেলসে পড়বো যেন আমাদের বইয়ের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। এই পাশে সুতা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম। একটু ওয়েট, জায়গাটা ডিসফাংশন করছে। ওকে, তাহলে আমরা দেখছিলাম এই সুতাটা হচ্ছে 5 প্রাইম টু 3 প্রাইম সূত্র। তো এর পাশে যে আমি সুতাটা এখন আঁকাতে চাইছি, এটা হবে 3 প্রাইম টু 5 প্রাইম সূত্রক, মানে যে সুতাটা আমি অঙ্কন করেছি এটাকে আমি বিপরীত দিক দিয়ে অঙ্কন করে নিচের দিকে নিয়ে আসব। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, মানে এই পুরা গঠনটাই উল্টা ভাবে নিচের দিকে নেমে আসবে। মানে এটা তো 5 টু 3, আমি যদি 3 টু 5 আঁকাই তাহলে উল্টা ভাবে নামিয়ে নিয়ে আনতে হবে। আশা করি কনসেপ্টটা তোমরা ধরতে পারছো। তো আঁকানো যাক। এখানে আমরা 3টা স্টেপ নিয়েছি বোঝানোর জন্য, কিন্তু আমরা আসলে পরীক্ষা যখন লিখবো তখন আমরা এতগুলো স্টেপ আঁকাতে যাব না, আমরা 2টা স্টেপ দিয়ে কাজ করব। তাহলে এটা হচ্ছে 3 প্রাইম, উপরে হচ্ছে 5 প্রাইম, তাহলে এটা 5 টু 3 প্রাইম। এই 2টা আমরা পয়েন্ট দিয়ে রেখেছি, মানে নিউক্লিওটাইডকে রেখেছি। তাহলে আমরা এই পাশে 2টা অঙ্কন করব উল্টা ভাবে, একটু দেখা যাক। প্রথমে আমাদের কাজ হলো পেন্টোজ সুগারটাকে আগে উল্টা করে আঁকানো। প্রথম কাজ পেন্টোজ সুগারটাকে উল্টা ভাবে আঁকানো, খুবই সহজ। এই যে এটা হচ্ছে পেন্টোজ সুগার, উল্টা ভাবে আমরা আঁকিয়ে রেখেছি। তাহলে এটাকে আমি ধরছি 1 নাম্বার প্রাইম, এটাকে আমি ধরছি 1 নাম্বার প্রাইম। তো আমি যেহেতু এই পাশে অ্যাডেনিন নিয়েছি, তাহলে আমি এই পাশে অবশ্যই নিব থাইমিন। এই পাশে আমি নিচ্ছি থাইমিন, বিপরীত দিকে থাকবে হাইড্রোজেন। এই স্থানে আছে হাইড্রোজেন, এটা 2য় নাম্বার প্রাইম। তাহলে এখানে 2য় নাম্বার প্রাইমে আমরা জানি 2 পাশে হাইড্রোজেন, 2 পাশে হাইড্রোজেন। 3 নাম্বার প্রাইমে আমরা জানি বাইরে ছিল হাইড্রোক্সি আর ভিতরে ছিল হাইড্রোজেন। তাহলে 3 নাম্বার প্রাইমে বাইরে পাচ্ছি হাইড্রোক্সি আর ভিতরে পাচ্ছি আমরা হাইড্রোজেন। এবার 4 নাম্বার প্রাইম, এটা 4 নাম্বার প্রাইম। 4 নাম্বার প্রাইমে আমরা পেয়েছিলাম উপরে CH2OH, অর্থাৎ এই স্থানে আমরা পেয়েছিলাম CH2OH, আর এই স্থানে আমরা পাচ্ছি হাইড্রোজেন। ওকে, এটা একটা নিউক্লিওসাইড, এটা হচ্ছে 5 প্রাইম। তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে 5 প্রাইম। এখানে এখন আমরা জানি সরাসরি ফসফরিক অ্যাসিড বিক্রিয়া করে, অর্থাৎ এখানে আমরা সরাসরি ফসফরিক অ্যাসিডকে যুক্ত দেখাতে পারবো। সরাসরি যুক্ত দেখাই, তাহলে সেম অ্যাজ এখানে বিক্রিয়া হবে, বিক্রিয়া হলে পানি তৈরি হবে, আর এবং পানি নির্গত হলে অক্সিজেন কিন্তু এখানে ফসফরাসের সাথে কানেক্টেড হবে। এই তো আমরা একটা নিউক্লিওটাইড বানিয়ে ফেলেছি উল্টা ভাবে। আরেকটু অঙ্কন করে আরো ক্লিয়ার হতে পারবা। তাহলে আমি এখানে গুয়ানিন আছে, আমাকে এই পাশে কিন্তু সাইটোসিন নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা একটা সবসময় মনে রাখবো, একটু চিত্রের দিকে দেখো, 3 প্রাইম সব সময় যুক্ত হয় 5 প্রাইম। এই যে দেখো 3 5 এর সাথে যুক্ত হয়, মানে 5 3 এর সাথে যুক্ত হয়। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দেখো এটা যদি 5 হয়, এই যখন যুক্ত হবে, এটা যদি 5 হয়, এই যখন যুক্ত হবে তখন ওই অবশ্যই যুক্ত হবে 3 এর সাথে। আমি যেটা হাইড্রোক্সির নিচে একটু কার্বন রাখবো, এটা 100% আমি ধরে নিয়েছি 5 টু 3 তে যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে 3।
3 এর পূর্বে থাকবে 2, এটা আঁকানোর সহজ টেকনিক। 2 এর আগে থাকবে 1। আশা করি এই কনসেপ্টটা তোমরা ধরতে পেরেছো। তাহলে 3 এর পর থাকবে তাহলে 4, এবং এরা কিন্তু পরস্পর কানেক্টেড হবে। এখন এটাকেও পেন্টোজ সুগারটাকে ফিল আপ করতে হবে। যেহেতু আমি এখানে গুয়ানিন নিয়েছি, তাহলে আমি এখানে অবশ্যই খেয়াল রাখবো যেন সাইটোসিন নিই। এখানে আমি সাইটোসিন নিচ্ছি। ওয়েট, এখানে আমি সাইটোসিন নিচ্ছি। এর অপোজিট ডিরেকশনে হাইড্রোজেন। 2 নম্বর কার্বনের দুই পাশে হাইড্রোজেন, 3 নম্বর কার্বনের বাইরে হাইড্রোক্সি, ভিতরের দিকে হাইড্রোজেন। 4 নম্বর কার্বনের এই পাশে আমরা পাবো CH2OH, এবং এই পাশে পাবো আমরা হাইড্রোজেন। এটা খুব কাছাকাছি হয়ে গেছে স্ট্রাকচারটা, আমি একটু দূরে করি। এই গঠনটাকে আমরা একটু দূরে রাখছি, বোঝার সুবিধার জন্য আমরা একটু দূরে রাখছি। ওকে, ইয়েস। তো দেখো, আমরা জানি 5 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, দিস ইজ 3 প্রাইম, 3 প্রাইম 5 প্রাইম 3 প্রাইমে যুক্ত হবে, অর্থাৎ এখানে বিক্রিয়া হবে। বিক্রিয়া যদি এখানে হয় তাহলে এখানে পানি তৈরি হবে, অর্থাৎ এখানে পানি তৈরি হবে, এবং এখানে একটা অ্যাস্টার বন্ধনীও তৈরি হচ্ছে। এইটুকু বন্ধনের নাম অ্যাস্টার, পুরা বন্ধনের নাম আমরা জানি ফসফোডাইএস্টার। সো দিস ইজ একটা নিউক্লিওটাইড, নিচে একটা নিউক্লিওটাইড আছে, এরা দুজনে কানেক্ট হয়েছে, এটা ফসফোডাইএস্টার। আশা করি এই কনসেপ্টটুকুটা আপনারা 100% বুঝতে পেরেছেন। তাহলে আমি এই পাশে একটা সুতা আঁকিয়েছি যেটা 5 প্রাইম আর নিচে 3 প্রাইম, মানে 5 to 3 প্রাইম। আবার দেখো আমি এখানে একটা সুতা অঙ্কন করেছি, এর উপরের দিকটা দেখো, উপরের সাইড আমি কোনো কাজ করতে চাইলে এই সাইডটা হচ্ছে 3 প্রাইমের স্থান, অর্থাৎ আমি উপরের দিকটা পাচ্ছি 3 প্রাইম। এবং আমি যদি নিচে নেমে আসি তাহলে দেখো 1 2 3 4 5, এটা হচ্ছে 5 প্রাইমের স্থান। অর্থাৎ এ পাশে যে সুতাটা আমি অঙ্কন করছি, এটা হচ্ছে উপরে 3 প্রাইম, নিচে হচ্ছে 5 প্রাইম, মানে এটা 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে আমরা দুইটা সুতা অলরেডি অঙ্কন করেছি, একটা 5 to 3 প্রাইম, একটা হচ্ছে 3 প্রাইম টু 5 প্রাইম। এখন এটাও আমরা শিখে এসেছি অ্যাডেনিন থাইমিনের সাথে ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে আমরা এখন যুক্ত করব। এই কালারটা নিয়ে, তাহলে অ্যাডেনিন থাইমিনের সাথে কিন্তু আমরা জানি ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। আর আমরা জানি গুয়ানিন সাইটোসিনের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা কানেক্টেড হয়। তাহলে লক্ষ্য করো, আমরা এক পাশে সুতা পেয়েছি 5 to 3, আর এক পাশে সুতা পেয়েছি 3 to 5। এটা এই পাশে রোটেট করে, এটা এই পাশের দিকে রোটেট করবে। যদি এটার প্রসেসিং আমরা আরো করিনি, মাত্র 4টা নিউক্লিওটাইড অঙ্কন করেছি। তোমরা পরীক্ষাতে এইটুকুই অঙ্কন করবা, এটা ডিএনএ এর একটা সূক্ষ্ম গঠন। আর একটা কাজ করতে পারো, অলরেডি আমরা শিখে গেছি যে এই স্ট্রাকচারটা এই পাশের দিকে রোটেট করছে, তাহলে খুব স্বাভাবিক এই স্ট্রাকচারটা এই পাশের দিকে রোটেট করবে, এবং মাঝখানে একটা কাল্পনিক অক্ষ থাকে, যে অক্ষ বরাবর ডিএনএটা আসলে রোটেট করে। এটাই হচ্ছে আমাদের আলট্রা স্ট্রাকচার অফ ডিএনএ। আমি ডিএনএ এর উপরে ডিএনএ একটা সরল গঠন এবং ডিএনএ একটা ডাবল হেলিক্স আছে, আমি নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। আপাতত আমরা আলট্রা স্ট্রাকচারটা এই ক্লাস পর্যন্ত শিখলাম। তোমরা যদি পূর্বের ক্লাসটা করে থাকো আর এই ক্লাসটা করো, তাহলে ডিএনএ সম্পর্কে আমাদের এনসিটিভি যে বইগুলো আছে এদের যে মূল কনসেপ্ট, এটা 100% ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করব ডিএনএ সম্পর্কে, অলরেডি আমি সম্পূর্ণ আলোচনা করে ফেলেছি, বাট যেটুকু আমি আলোচনা করব ওটা তোমাকে কিভাবে সিকিউ লিখতে হয়, অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন ফেস করতে হয়, ওই সম্পর্কে আমি আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, আসসালামু আলাইকুম।